হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? কিছুদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পায় এক আমেরিকান অ্যাপোক্যালিপটিক সাইকো থ্রিলার মুভি লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড। মুভিটি ডিরেক্ট করেন স্যাম এসমাইল, যেটি রোমান আলামের 2020 সালের একই নামের নোভেল থেকে নেওয়া। মুভিতে আমাদের অনেক কনফিউশনের মধ্যে রাখা হয়। কখনো মনে হয় এটি একটি সাইকো থ্রিলার মুভি, আবার কখনো মনে হয় এটি একটি এলিয়েন অ্যাটাক। তো যাই হোক, কিভাবে সাধারণ একটি পরিবারের জীবন একদিনেই পুরোপুরি পাল্টে যায় আর কিভাবে পৃথিবী এবার প্রায় ধ্বংসের মুখে চলে আসে, তা আমরা এই মুভিতে জানতে পারবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কাহিনীর শুরুতে আমাদের সুন্দর পৃথিবীকে দেখানো হয়। নিউ ইয়র্ক শহরে প্রতিদিনের মতোই সূর্য উঠছিল। একটা সাধারণ দিন ছিল। এখানে আমরা এক স্ট্যানফোর্ড পরিবারকে দেখতে পাই। ক্লে স্ট্যানফোর্ড একজন প্রফেসর ছিল, যে নিউ ইয়র্ক শহরের এক ইউনিভার্সিটিতে পড়াতো। সে খুব ভদ্র, শান্ত স্বভাবের ছিল আর তার ফ্যামিলিকে সে খুবই ভালোবাসতো। কিন্তু তার ওয়াইফ অ্যামেন্ডা স্ট্যানফোর্ড একটু রাগী স্বভাবের ছিল, যে মানুষদের খুব একটা পছন্দ করত না। লোকেদেরকে সে সব সময় সন্দেহের চোখে দেখত, আর সে এক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করত। তো আজকের দিন ক্লে ঘুম থেকে জেগে দেখতে পায় অ্যামেন্ডা অনেক আগেই উঠে পড়েছে। আজ সে একটু অন্যরকম ছিল। অ্যামেন্ডা ক্লেকে বলে যে এই বছরটা আমাদের অনেক কাজের মধ্যে দিয়ে গিয়েছে। আমরা অনেক দিন ধরে ছুটি কাটাতে কোথাও যাইনি, তাই লং আইল্যান্ডে আমি একটা ফ্ল্যাট বুক করেছি, আমরা সেখানেই যাব। অ্যামেন্ডা বলে যে আমি ভেবেছি যদি আমি ফ্ল্যাট বুক করে নেই আর আমাদের লাগেজ গুছিয়ে নেই, তবে তোমরা আমাকে বারণ করতে পারবে না। ক্লেও আর কি বলবে, সেও রাজি হয়ে যায়। অ্যামেন্ডা তার বাচ্চাদের এবার তৈরি করে দেয়, আর পরের সিনে আমরা তাদের পুরো পরিবারকে একটি গাড়িতে দেখতে পাই। তারা লং আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গাড়িতে আমরা কোরিয়ার অ্যামেন্ডার ছেলে আর্চিকে দেখতে পাই, যে এক টিনেজার ছিল, আর তাদের রোজ নামের কিউট একটা মেয়েও ছিল, যে ফ্রেন্ডস টিভি সিরিজটা খুব ভালোবাসতো। তারা সবাই খুশি ছিল। কয়েক ঘন্টা পরে তারা তাদের ফ্ল্যাটে পৌঁছে যায়, যেটা অ্যামেন্ডা অনলাইনে বুক করেছিল। ঘরের ভেতরটা দেখে তাদের খুবই পছন্দ হয়। সেখানে একটা পুলও ছিল। বাচ্চারা তো পুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ক্লে গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসে, আর অ্যামেন্ডা বলে সে মার্কেটে গিয়ে তাদের জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে। অ্যামেন্ডা তো খুশি খুশি মার্কেটে গিয়ে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আসে। কিন্তু পার্কিং লটে অ্যামেন্ডা যখন তার জিনিসপত্রগুলা গাড়িতে রাখছিল, তখন সে তার পাশেই আরেকটি লোককে দেখতে পায়, যে খুব বেশি পরিমাণে খাবার জিনিস আর জল কিনে গাড়িতে তুলছিল। লোকটি এত বেশি জিনিস কিনেছিল যে মনে হচ্ছিল পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাই সে প্রয়োজনীয় সবকিছু জমা করে রাখছে। অ্যামেন্ডা তা দেখে তার একটু অদ্ভুত মনে হয়, কিন্তু সে লোকটিকে কিছু জিজ্ঞেস না করে সে তার ঘরে ফিরে আসে। ক্লে স্মোকিং করত, কিন্তু অ্যামেন্ডার ভয়ে সে স্মোকিং ছেড়ে দিয়েছিল। কিন্তু যেহেতু তারা এখানে ছুটি কাটাতে এসেছিল, তাই অ্যামেন্ডা নিজেই ক্লের জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসে আর বলে যে তুমি এখানে স্মোক করতে পারো, কিন্তু বাচ্চাদের সামনে একদমই করবে না। তারা একসাথে সময় কাটায়। এরপর ওই দিনই তারা বিচে চলে যায় আর সেখানে রিল্যাক্স করতে থাকে। কিন্তু রোজ দূরে একটা শিপ দেখতে পায়। তারা মনে করে এটি তার রাস্তা পাল্টে ফেলবে। ক্লে বলে যে শুনেছে নিউ ইয়র্ক শহরে অনেক পোর্ট আছে, তাই হয়তো এই শিপটা তার কারণেই এখানে এসেছে। কিন্তু প্রায় 2 ঘন্টা পরেও শিপটা ওইখানেই ছিল, এমনকি এটা তো এখন আরো কাছে চলে এসেছে। রোজ এটির দিকে এক নাগাতর তাকিয়েছিল। কিছুক্ষণ পর শিপটা এত কাছে চলে আসে যে অ্যামেন্ডা ক্লেকে জাগিয়ে দেয় আর বলে যে কিছু তো একটা গন্ডগোল অবশ্যই আছে, কারণ এটা থামার কোনো ইঙ্গিতই দেখাচ্ছিল না। ক্লে সবাইকে পালাতে বলে। বিচের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যায়। শিপটা না থেমে এবার কোনো নিয়ন্ত্রণ ছাড়া বিচের উপর চলে আসে। এই অদ্ভুত ঘটনার পর বিচটাকে খালি করে দেওয়া হয়। ক্লে ওখানকার এক গার্ডকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। গার্ড বলে যে নেভিগেশন সিস্টেমে কোনো গোলযোগের কারণে হয়তো এটা হয়েছে। রিসেন্টলি এমন আরো অনেকগুলা ঘটনা ঘটেছে। এবার তারা সোজা তাদের ঘরে চলে আসে। এখানে এসে তারা দেখতে পায় ইন্টারনেটও কাজ করছে না। ক্লে টিভিও চেক করে, কিন্তু সেখানেও কোনো চ্যানেলের সিগন্যাল আসছিল না। আমান্ডার ক্লে তখন দেখে যে দুটি হরিণ দূর থেকে তাদের
দিকে তাকিয়ে আছে আর এটা দেখে তারা একটু খুশি হয়, কিন্তু তারা অনলাইনে খাবার অর্ডার করতে পারবে না, তাই আজ তাদের বার্গার খেয়েই কাটাতে হবে। রাত্রিবেলা বাচ্চারা যখন শুয়ে পড়ে তখন আমান্ডা আর ক্লে নিচে ড্রিঙ্ক করছিল, তখন তাদের দরজাতে এসে কেউ নক করে। তারা ভয় পেয়ে যায়, কারণ এত রাতে এখানে কেউ আসার কথা নয়। দরজা খুললে তারা জর্জ নামের এক ব্যক্তি আর তার মেয়ে রুথকে দেখতে পায়। জর্জ এখানে জানায় যে এই ঘরটা তাদের। অ্যামেন্ডা ইমেইলে তার সাথে কথা বলেছিল, কিন্তু তারা ফোনে কথা বলেনি, তাই অ্যামেন্ডা তাকে সন্দেহ করছিল। জর্জ বলে যে তারা কি ভেতরে আসতে পারবে। ক্লে তাদেরকে ঘরে আসতে বলে। জর্জ বলে তারা শহরে থাকে, কিন্তু সেখানে ব্ল্যাকআউট হয়ে গেছে, পুরো শহরের পাওয়ার চলে গেছে। জর্জ রিসেন্টলি হার্টের অপারেশন করেছে আর তারা 14th ফ্লোরে থাকে, তাই সেখানে যাওয়া জর্জের পক্ষে সম্ভব নয়, তাই তারা এখানেই চলে এসেছে। জর্জ বলে আমরা জানি যে আপনারা এখানে ছুটি কাটাতে এসেছেন, আপনারা টাকা দিয়েছেন, আমরা আপনাদের যেতে বলছি না, কিন্তু আমরা আজকের রাতটা এখানে থাকতে চাই আর আপনাদের কোনো অসুবিধাও এখানে হবে না। আমরা বেসমেন্টে শুয়ে পড়বো আর আপনাদের অর্ধেক টাকাও আমরা ফিরিয়ে দেব। আর এখানে জর্জ ক্লোসেট খুলে $1000 ক্লের হাতে তুলে দেয়। এবার ক্লে তো মেনে নেয়, কিন্তু অ্যামেন্ডা এত সহজে মানতে রাজি নয়। ক্লে বলছিল যদি এটা তাদের ঘর হয় তবে তারা অবশ্যই এখানে থাকতে পারবে, কিন্তু অ্যামেন্ডা অপরিচিতদের সাথে কমফোর্টেবল ছিল না, যে তাদের সেখানে থাকার অনুমতি দিতে চায় না। জর্জের মেয়ে রুথ এবার রেগে যায় আর বলে যে এটা আমাদের ঘর। অ্যামেন্ডা আর ক্লে এবার অন্য ঘরে গিয়ে কথা বলে। অ্যামেন্ডা এখনো তাদের সন্দেহ করে। অদ্ভুত চিন্তাধারা তার মনে আসে। ক্লে বলে যে তারা বিপদে আছে আর আমার মনে হয় না যে তারা আমাদের খারাপ কিছু করতে চায়। জর্জ তাদের সামনে ঘরের ক্লোসেটটাও খুলেছিল। যদি ঘরটা তাদেরই না হতো তবে জর্জ সেটা খুলতে পারত না, তার কাছে ঘরের চাবিও ছিল। অ্যামেন্ডা তখন রাগ করে বলে যে এই ঘরে তাদের একটাও ফটো নেই, তাই তারা কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও এখানে আসতে পারে। ক্লে এবার বলে যে সে তাদের সাথে গিয়ে কথা বলবে, যদি তার একটুও সন্দেহ হয় তবে সে তাদের এখান থেকে চলে যেতে বলবে। এবার আবারও তারা জর্জের সাথে কথা বলতে চলে যায়। জর্জ তো খুব ভালোভাবেই তাদের সাথে কথা বলে। অ্যামেন্ডা জর্জকে তার আইডি দেখাতে বলে, কিন্তু জর্জ এটা কোথাও ভুল করে ফেলে এসেছিল, যদিও তার কথাবার্তায় তার কোনো খারাপ উদ্দেশ্য আছে বলে ক্লের মনে হয় না। জর্জ নিজেও ভয় পেয়েছিল। তখন রুথ হঠাৎ টিভি অন করে আর সেখানে ইমার্জেন্সি ব্রডকাস্টিং লেখা আসছিল। সব চ্যানেলে এটাই লেখা ছিল। জর্জ যেটা বলেছিল যে শহরে ব্ল্যাকআউট হয়েছে, ইন্টারনেট কাজ করছে না, টিভিতেও কিছু আসছে না। এইসব তাদের এবার চিন্তায় ফেলে দেয়। যাই হোক, কমপক্ষে এটা বোঝা যায় যে অবশ্যই কিছু একটা হয়েছে, তাই জর্জ আর তার মেয়ে রুথকে এখানে থাকতে দেওয়া হয়। তারা এবার বেসমেন্টে চলে আসে। যদিও রুথ এখানে তার বাবাকে বলে তারা তাদের নিজের ঘরেই চাকরের মতো আছে, কাল কি তারা তাদেরকে ঘরের কাজও করতে বলবে। শুধু জর্জই জানতো এই দুনিয়ায় কি হচ্ছে, অর্থাৎ সে মোটামুটি একটা আন্দাজ করতে পারছে, কারণ সে সাইবার সিকিউরিটিতে কাজ করত। পরের দিন ভোরবেলা রোজ তার মা অ্যামেন্ডাকে ঘুম থেকে জাগিয়ে তুলে আর বলে যে ফ্রেন্ডস সিরিজের শেষ এপিসোডটা দেখতে চায়। এই সিরিজটা আসলে রোজের ফেভারিট ছিল। ইন্টারনেট কাজ করছিল না, তাই সে তার মাকে এই ব্যাপারে কিছু করতে বলে। অ্যামেন্ডা এখন রোজকে যেতে বলে। রোজ চলে যাওয়ার পর অ্যামেন্ডা তার মোবাইলে কিছু নিউজ অ্যালার্ট দেখতে পায়, কিন্তু যখন সে ক্লেকে সেগুলা দেখাতে চায় তখন নিউজগুলা গায়েব হয়ে যায়। ক্লে বলে যে কেউ হয়তো সবকিছু হ্যাক করে নিয়েছে, কিন্তু অ্যামেন্ডার এটাই সবচেয়ে বড় চিন্তা ছিল যে তাদের ঘরে দুই অপরিচিত লোক ছিল। কফি খেয়ে ক্লে অ্যামেন্ডাকে বলে যে আমি মার্কেটে গিয়ে দেখি যদি সেখানে কেউ কিছু বলতে পারে যে এখানে এইসব কি হচ্ছে। এদিকে রোজ টিভি চলছিল না বলে বোর হয়ে বাইরে বসে থাকে। হঠাৎ সে অনেকগুলা হরিণ দেখতে পায় যারা তার দিকে তাকিয়েছিল। পশু পাখির এরকম অদ্ভুত ব্যবহার কিন্তু বড় কোনো বিপর্যয়ের আগেই দেখা যায়। এদিকে জর্জ আর রুথও এবার জেগে উঠে। অ্যামেন্ডা তাদের সেই নিউজ অ্যালার্টের ব্যাপারে জানায়। জর্জ একটু অবাক হয়ে যায়। অ্যামেন্ডা
অ্যামেন্ডা জিজ্ঞেস করে সিচুয়েশন কি খারাপ হয়ে যাচ্ছে। জর্জ বলে না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে সে তাদেরকে ভয় দেখাতে চায় না। সে তাদেরকে এক কম্পিউটার ভাইরাসের ব্যাপারে জানায় যেটি 2000 সালে বেরিয়েছিল। এটি অনেক কোম্পানির কোটি কোটি টাকা লোকসান করেছিল। পরে জানা গিয়েছিল যে এই কাজটা ফিলিপিন্সের 2 লোক করেছিল। তো হতে পারে এখন যা হচ্ছে তাও বড় কোনো কিছু নয়, সিস্টেমে হয়তো কোনো গন্ডগোল হয়েছে আর আমাদের এই ব্যাপারে বেশি কিছু ভাবা উচিত নয়। জর্জ তাদের সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু পরিস্থিতি বলছিল যে কিছু তো একটা সমস্যা অবশ্যই হয়েছে। রুথের মাও প্লেনে করে কোথাও যাচ্ছিলেন, তাই জর্জ আর রুথ তার ব্যাপারে চিন্তা করছিল, কারণ সব সিস্টেম তো বিকল হয়ে পড়েছিল। জর্জ তার এক প্রতিবেশীর ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সে দেখে ঘরের অবস্থা খুবই খারাপ, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর সেই ঘরে কেউ ছিল না। অন্যদিকে ক্লে যখন রাস্তায় ছিল তখন জিপিএস কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার কারণে সে সঠিক রাস্তা খুঁজে পায় না। সে ভয় পেয়ে যায় আর আবার গাড়িতে বসে পড়ে। যেতে যেতে সে রাস্তার পাশে এক মহিলাকে দেখতে পায়। মহিলাটি প্রচন্ড চিন্তিত ছিল আর সে স্প্যানিশ ভাষায় কথা বলছিল। মহিলাটি বলে যে সে তার ঘরের রাস্তা ভুলে গেছে, গত 2 দিন ধরে সে কাউকে দেখেনি, তাই সে তার পরিচিত কাউকে কল করতে চায়। এখানে এক তো ক্লে স্প্যানিশ কিছুই বুঝতে পারছিল না, তার উপর মহিলাটি এত ভয় পেয়ে কথা বলছিল যে ক্লেও সেখানে ভয় পেয়ে যায় আর তাকে কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ক্লে একটি ড্রোনের আওয়াজ পায়। ড্রোনটি লাল রঙের কিছু ফেলছিল, তাই ক্লে ভয় পেয়ে আরো জোরে গাড়ি চালাতে শুরু করে। ড্রোনটা আসলে লাল রঙের পেপার ফেলতে শুরু করেছিল। অন্যদিকে জর্জ যখন তার প্রতিবেশীর ঘরের ভেতরে আসে তখন সে তাকে খুঁজে পায় না, কিন্তু তার কাছে একটা স্যাটেলাইট ফোন খুঁজে পায়। সেটা জর্জ নিয়ে নেয়। এদিকে বাচ্চারা এই ব্যাপারে কিছু জানতো না, তাই আর্চি আর রোজ জঙ্গলে চলে যায়। অ্যামেন্ডা আর রুথও পুলের ধারেই বসেছিল। বাচ্চারা জঙ্গলে একটা কেবিন দেখতে পায়। তারা 2 ভাই বোন কেবিনে ঢুকে পড়ে। সেখানে রোজ তার ভাইকে বলে যে সে অনেকগুলা হরিণ দেখেছিল, কিন্তু আর্চি এই কথাগুলা সিরিয়াস ভাবে নেয় না, উল্টো তার বোনকে কাহিনী শুনিয়ে ভয় দেখায়। তারা যখন ফিরে আসছিল আর্চিকে তখন একটা পোকা কামড়ে দেয়। অন্যদিকে জর্জ এই স্যাটেলাইট ফোনটাকে ট্রাই করে, কিন্তু সেটিও কাজ করছিল না। সে এবার বিচের ধারে চলে আসে, যেখানে সে দেখতে পায় সমুদ্রের ধারে একটি প্লেন ক্র্যাশ করেছিল আর চারিদিকে ডেড বডি ছড়িয়ে পড়েছিল। এটা একটা মর্মান্তিক দৃশ্য ছিল, এখানে সবাই মারা গেছে। ঠিক তখনই আরেকটি প্লেন সোজা তার দিকে আসছিল। জর্জ বুঝতে পারছিল এটাও এবার ক্র্যাশ করবে, তাই নিজের জীবন বাঁচিয়ে এসে পালাতে থাকে। প্লেনটি সোজা বিচের মধ্যে ক্র্যাশ করে যায় আর জলের ঢেউয়ে জর্জ পুরো ভিজে যায়। এটার পর জর্জ বুঝতে পারে সিচুয়েশন এবার তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। সে এবার ঘরে চলে আসে, কিন্তু তার মেয়েকে সত্যি কথা সে বলে না যে একটি প্লেন ক্র্যাশ হতে সে দেখেছে, কারণ রুথের মাও একটি প্লেনে ছিল। তাই জর্জ বলে যে সে পুলের মধ্যে পড়ে ভিজে গেছে। সে রুথকে তার জন্য কাপড় আনতে বলে। আর তখন জর্জ অ্যামেন্ডাকে বলে যে স্যাটেলাইট ফোন কাজ করছে না। সবকিছু বন্ধ হয়ে গেলেও স্যাটেলাইট ফোন তো কাজ করে, এর মানে স্যাটেলাইটও কেউ হ্যাক করে নিয়েছে। কিন্তু অ্যামেন্ডা তার কথা বিশ্বাস করতে পারে না। তাই তখন জর্জ বলে যে সে নিজের চোখে একটি প্লেনকে ক্র্যাশ করতে দেখেছে। বাচ্চারা তখনও বাইরে ছিল। তখন হঠাৎ প্রচন্ড এক আওয়াজ শুরু হয়। এই আওয়াজে মনে হচ্ছিল যেন তাদের সবার মাথা ফেটে যাচ্ছিল। অ্যামেন্ডা তার বাচ্চাদের খুঁজতে জঙ্গলের দিকে ছুটে যায় আর তারা সবাই এবার ঘরে এক জায়গায় জড়ো হয়, কিন্তু ক্লে তখনও ঘরে আসেনি। আর্চি এখানে বলে যে এই আওয়াজটা কিসের ছিল, সে ঠিক মতো তার কান বন্ধ করেনি, তাই সে অদ্ভুত ফিল করছে। অ্যামেন্ডা বাচ্চাদের ঘরে পাঠিয়ে দেয় আর জর্জকে বলে, বলো এটা কি ছিল, তোমার তো এই ব্যাপারে জানা উচিত। জর্জ বলে যে এটা কোনো প্লেনের আওয়াজ ছিল না বা কোনো ধরনের বোমাও ছিল না, এটা এক ধরনের হাতিয়ার হতে পারে, আর এই ব্যাপারে সেও ঠিক কিছু বলতে পারছে না। অ্যামেন্ডা তার উপর এবার রেগে যায় আর বলে যে কিছুক্ষণ আগেই তো তুমি বড় বড় কথা বলে আমাকে ভয় দেখাচ্ছিলে, আমান্ডায়ের ক্লের জন্য চিন্তা হচ্ছিল, আর সে বলে তাদের বাথটাবসে জল ভরে রাখা উচিত। এইসব কথা রুথের কাছ থেকে জর্জ
লুকোতে চাইছিল, কিন্তু রুথ এইসব জেনে সেট হয়ে যায়। তখন অ্যামেন্ডা বলে, 2 দিন আগে আমি মার্কেটে একটি লোককে দেখেছি যে এই ব্যাপারে সব জানতো। সে অনেক বেশি খাবার আর জল কিনেছিল। জর্জ বলে যে তুমি হয়তো ড্যানির কথা বলছো, কন্ট্রাক্টর যে তার ঘরের ডিজাইন করেছে। ড্যানি সবসময় এইসব পরিস্থিতির জন্য তৈরি থাকে। হতে পারে সে আগে থেকেই এইসব কিছুর আন্দাজ করতে পেরেছিল। ততক্ষণে ক্লেও সেখানে চলে আসে, যে খুব আতঙ্কিত ছিল। সে বলে, আমি রাস্তাতে একটি ড্রোন দেখেছি যে লাল রঙের একটি পেপার রাস্তাতে ফেলছিল। আর্চি বলে, ভিডিও গেমে একটি ওয়ার্ড সে দেখেছে যার অর্থ হলো আমেরিকার মৃত্যু। বাকি কি লেখা আছে সেটা বলতে পারবে না। নিজেদের জীবন বাঁচাতে এবার আমান্ডা আর ক্লে তাদের বাচ্চাদের নিয়ে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জর্জ তাদের বলে যে এমন করো না, শহরের অবস্থা আরো খারাপ হতে পারে। এখানে তোমরা সবাই সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু অ্যামেন্ডা আর ক্লে তাদের এইসব কথা মানে না আর হাইওয়ের দিকে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার পথে তারা দেখে যে রাস্তায় হাজারো টেসলা কার পড়ে আছে। এগুলি শহরে যাওয়ার পুরো রাস্তা ব্লক করে দিয়েছিল। ওই গাড়িগুলোতে কেউ ছিল না, সবকটি গাড়ি অটো মোডে ছিল। তখন আমান্ডা বুঝতে পারে সিস্টেমে গন্ডগোলের জন্যই এই কারগুলা এখানে এসে থেমেছে। সে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ে, কারণ আরো টেসলা কার এদিকে আসছিল। তারা কোনো মতে নিজেদের বাঁচাতে সক্ষম হয় আর অন্য কোনো রাস্তা না দেখে তারা আবার জর্জের ঘরে ফিরে আসে। সবাই চিন্তিত ছিল। অ্যামেন্ডার কথায় ক্লে বাথটাবে জল ভরতে শুরু করে। রুথ ক্লের কাছে এসে বলে যে কি তার সাথে মুখ করবে। দুজনেই টেনশনে ছিল, তাই তারা একসাথে এসে বসে পড়ে। বাচ্চারা তাদের ঘরে ছিল। ওদিকে আমান্ডা আর জর্জও তাদের মধ্যে কথাবার্তা শুরু করে, যেখানে জর্জ বলে যে তার এক ক্লায়েন্টের সাথে মিলেছিল যে অনেক বড় প্রজেক্টে কাজ করে। এগুলি আসলে পেন্টাগনের সিক্রেট প্রজেক্ট ছিল। কিছুদিন আগে সে তার অনেক বড় একটা অ্যামাউন্ট ট্রান্সফার করেছে। প্রভাবশালী লোকেরা এইসব দুর্যোগের খবর অনেক আগে থেকেই পেয়ে যায়, তাই তার ক্লায়েন্টও এই ব্যাপারে জানতো। তাই সে জর্জকে এটা বলে যে নিজের খেয়াল রেখো। এখন জর্জ তার কথা বুঝতে পারছে যে জর্জের জন্য খারাপ ফিল করছিল। এছাড়াও তারা আরো কিছু কথাবার্তা বলে। নিজেদের দুঃখ ভুলতে তারা মিউজিক বাজিয়ে ডান্স করতে শুরু করে। এদিকে রুথ আর ক্লে বাইরে এই পরিস্থিতি নিয়ে তাদের কথাবার্তা চালিয়ে যায়। যেখানে ক্লে বলে, একটি কথা আমরা তোমাদের কাছে লুকিয়েছিলাম যে যখন আমরা বিচে গিয়েছিলাম তখন সেখানে একটা বিশাল জাহাজ এসে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বিচে এসে পড়েছিল। এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ তারা কিছু একটা শব্দ শুনতে পায়। তারা দেখতে পায় পুলের মধ্যে প্রচুর পরিমাণ ফ্লেমিং এসেছে, যেটা ছিল আরেকটি অদ্ভুত ঘটনা। এদিকে আমান্ডা জর্জকে হাক করে বলে, তুমি খুব তাড়াতাড়ি তোমার ওয়াইফের সাথে দেখা করতে পারবে। কিছুক্ষণ পরে আবার সেই আওয়াজ শুরু হয় আর তারা আবার সবাই তাদের কান চেপে বসে পড়ে। কিছুক্ষণ পর সেই আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু এবার তারা সবাই খুব ভয় পেয়েছিল। তাই ক্লের পরিবার একই বিছানায় শুয়ে পড়ে আর রুথও তার বাবার সাথে ছিল। পরের দিন ভোরবেলা সিচুয়েশন আরো খারাপ হয়ে পড়ে। আর্চি এর একটা একটা করে দাঁত পড়তে শুরু করে। অ্যামেন্ডা আর ক্লে ভয় পেয়ে যায়। তারা বুঝতেই পারছিল না যে আসলে কি হচ্ছিল আর তারা কি বা করবে। সাহায্যের জন্য তারা কাউকে কলও করতে পারবে না। এদিকে রোজও কাউকে কিছু না বলে কোথাও চলে গেছে, তাকে কেউ খুঁজে পাচ্ছিল না। জর্জ আমান্ডাকে বলে, পার্কিং লটে তুমি ডেনি নামে যে লোকটিকে দেখেছিলে, যে আমাদের কাছেই থাকে। আমার মনে হয় তার কাছে অনেক জিনিস আছে আর হয়তো আর্চি এর জন্য কোনো মেডিসিনও তার কাছে থাকতে পারে। রুথ তার বাবার উপর এবার রেগে যায়, কারণ সে তাকে ছেড়ে অন্যদের সাহায্য করছে। কিন্তু জর্জ প্রমিস করে যে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। আর্চিকে জর্জ আর ক্লে ডেনির ঘরে নিয়ে যায়। তার দরজায় গিয়ে নক করে, কিন্তু ডেনির হাতে গান ছিল। সে তাদের বলে যে দূরে গিয়ে তোমাদের গাড়ির কাছে দাঁড়াও, এরপর তোমাদের সাথে কথা বলবো। জর্জ অবাক হয়ে যায়, কারণ ডেনি তার বন্ধু ছিল, কিন্তু এখন সে পুরোপুরি পাল্টে গেছে। মনে হচ্ছিল বেঁচে থাকার এক
যুদ্ধ শুরু হয়ে গেছে। জর্জ তার কাছে সাহায্য চায়। ক্লে বলে যে তার ছেলের কিছু একটা হয়ে গেছে, সে বমি করছে আর তার দাঁত পড়তে শুরু করেছে। ডেনি বলে যে দাঁত পড়া কোনো বড় ব্যাপার না, এটা অন্যান্য জায়গায়ও হয়েছে। এই তীব্র মাইক্রোওয়েভ যেটা বারবার শোনা যাচ্ছিল সেটা সোজা ব্রেইনে এফেক্ট করে, আর সেই কারণেই হয়তো আর্চি এর এই অবস্থা হচ্ছে। কিন্তু ডেনি সেখানে কোনো সাহায্য করতে পারবে না, তাই সে তাদের চলে যেতে বলে। ডেনি বলে যে আমি তো অবাক, তোমরা ঘর থেকে কিভাবে বের হলে? জর্জ বলে যে এটা তুমি কি বলছো, আমরা বন্ধু। ডেনি বলে এইসব পুরনো কথা, এখন সিচুয়েশন বদলে গেছে, আমাদের উপর হামলা হয়ে গেছে, এটা একটা যুদ্ধ। আমার যেটা সঠিক মনে হবে আমি সেটাই করব, আমার পরিবারকে আমার সুরক্ষিত রাখতে হবে। ক্লে বলে তবে আমরা কোথায় যাব, কে আমাদের সাহায্য করবে? জর্জ আর ডেনিয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, দুজন দুজনের উপর গান তুলে ধরে। কিন্তু ক্লে তাদের মধ্যে এসে দুজনকে বোঝাতে চেষ্টা করে, আর ডেনিকে সে করুণ সুরে বলে যে আমাদের সাহায্য করো, আমার জায়গায় তুমি হলে কি করতে? ক্লে তাকে টাকা দিতেও তৈরি আছে। ডেনি বলে যে সরকারি থাকবে না, তবে টাকা দিয়ে কি হবে? কিন্তু যদিও শেষমেশ ডেনি তাকে সাহায্য করে আর কিছু মেডিসিন দেয়। যাওয়ার আগে ডেনি বলে যে এই কাজ কোরিয়ানসদের বা চাইনিজদের হতে পারে, আমেরিকা এত বছর ধরে অনেক শত্রু তৈরি করেছে, শেষের দিকে তারা সবাই এক হয়ে যায়। ক্লে ডেনিকে একটি পেপার দেখায় যেটি সে ড্রোন থেকে পেয়েছিল। ডেনি বলে এটা ইরানের কাজ হতে পারে, যাই হোক কারোর কাছেই কোনো সঠিক তথ্য ছিল না। ডেনি বলে মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ার আগে তার এক বন্ধু শান্তিগৃহতে এমনই এক ঘটনার কথা বলেছিল, কিন্তু সেখানে যে পেপার ফেলা হয়েছিল এগুলা চাইনিজ ছিল। যাই হোক জর্জ, ক্লে আর আর্চি আবার তাদের গাড়িতে বসে পড়ে। যাওয়ার আগে জর্জ ক্লেকে বলে ক্লে তুমি কি আমার সাথে আছো, আমার এটা জানতে হবে। ক্লে বলে তুমি এটা কেন বলছো? জর্জ তাকে বুঝাতে চেষ্টা করে যে তার এটা আগে থেকেই সন্দেহ ছিল যে কিছু একটা হতে পারে। আজকালকে যুগে যদি কোনো দেশকে ধ্বংস করতে হয় তবে 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত কোনো দেশের সরকার নামাতে হলে তাদের আইসোলেট করে দাও, তাদের কমিউনিকেশন আর ট্রান্সপোর্ট পুরোপুরি বন্ধ করে দাও। দ্বিতীয় ধাপে সিক্রেট ওয়েপন যেমন মাইক্রোওয়েভ প্রয়োগ করো, ভুল ইনফরমেশন দিয়ে তাদের এমন ভাবে ভয় দেখাও যাতে তারা একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। সবাই আলাদা আলাদা কাহিনী তৈরি করতে শুরু করবে, ভয়ের পরিস্থিতি তৈরি হবে, তারা তাদের নিজেদের রক্ষা করতে পারবে না, একে অপরের শত্রু হয়ে যাবে। 2 ধাপ সফল হয়ে গেলে 3য় ধাপ এমনিতেই এক্সিকিউট হয়ে যাবে। ক্লে বলে 3য় ধাপটা কি? জর্জ বলে গৃহযুদ্ধ, সরকার পুরোপুরি ভেঙে যাবে, কোনো আইন কানুন থাকবে না, আর এমনই আসলে হচ্ছিল। অন্যদিকে আমরা রুথ আর অ্যামেন্ডাকে জঙ্গলে দেখতে পাই, যারা রোজকে খুঁজতে বেরিয়েছিল। তারাও সেই কেবিনে পৌঁছে যায় যেখানে রোজ আর আর্চি এসেছিল। সেখানে আমান্ডা রোজের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। তখন তারা বাইরে থেকে কিছুর আওয়াজ শুনতে পায়। বাইরে এসে তারা দেখে যে সেখানে প্রচুর হরিণ তাদের সামনে দাঁড়িয়ে ছিল। আমান্ডা চিৎকার করতে করতে তাদের সামনে আসে, বলে হরিণগুলা পালিয়ে যায়। মনে হচ্ছিল যেন হরিণগুলা তাদের কিছু বলতে চায়। এরপর অ্যামেন্ডার নজর তাদের শহরের দিকে যায় যেখানে মহামারী শুরু হয়েছিল। পুরো শহর জুড়ে বিস্ফোরণ শুরু হয়, পুরো যুদ্ধের মহল তৈরি হয়েছে, লোকেদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। তারা ভাগ্যবান ছিল যে আপাতত তারা এক সুরক্ষিত জায়গায় আছে। শহরের লোকেরা হয়তো একে অপরকে মারা, চুরি করা শুরু করে দিয়েছে, কারণ যখন আইন শেষ হয়ে যায় তখন এই সবই হয়। এবার আমরা রোজকে দেখতে পাই যে কোনো একটি ঘরে এসে পৌঁছেছিল। এখানে রোজ একটি বাংকার খুঁজে পায় আর সে কিছু খাবার খায়। এই বাংকারে প্রচুর পরিমাণ খাদ্য, জল, পাওয়ার সোর্স, ডিভিডি মজুত করা ছিল, আর এটা হয়তো জর্জের কোনো বন্ধু বানিয়েছিল। এখানে রোজ তার প্রিয় সিরিজ ফ্রেন্ডস এর ডিভিডি খুঁজে পায়। সিরিজের শেষ এপিসোডটি সে দেখেনি, তাই রোজ এবার এটি দেখতে বসে পড়ে, আর এখানেই মুভি শেষ হয়ে যায়। যদিও এখানে পুরো স্টোরি শেষ হয়নি, হয়তো নেক্সট মুভিতে আমাদের সব রহস্যের উদ্ঘাটন করা হবে, কারণ মনে হচ্ছিল এটা তো মাত্র শুরু হলো। তো যাই হোক, নেক্সট মুভি যতদিন পর্যন্ত না আসছে ততদিন পর্যন্ত আমরা শুধু ধারণাই করতে পারি যে এরপরে আসলে কি হলো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।